আমি ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারছিলাম না বলেই আমি 2024-এ রিজাইন করেছিলাম, আপনারা সবাই জানেন, এবং পার্লামেন্টে লাস্ট বক্তৃতাও তাই রেখেছিলাম। হঠাৎ করে দেব আমাকে বলল, মহারাজদা কি ফেসে গিয়েছে। আমার কথা ভাবো, আমি কিভাবে ফেসেছি। দিস ইজ দীপক অধিকারী, একে দেব। যে সাধারণ মানুষ যেমন তার ভার্সেটাইল অ্যাক্টিং এর জন্য এত বছর ধরে ভালোবাসা দিয়েছে, তেমনই সে পলিটিক্স জয়েন করার জন্য তাকে হেটও দিয়েছে অনেকে। এবং বর্তমানে টিএমসির হারের পরেও তাকে ঘিরে গমচোর গরুচোর বলছে তার কেন্দ্রে সাধারণ মানুষেরা, যার ফলে তার বিজেপি জয়েন করার কথাও মাথা চারা দিয়ে উঠছে। বিকজ রিসেন্টলি বাংলাতে তৃণমূলের হারের পর তার একটা ভিডিও খুব ভাইরাল হয়, যেখানে সে ঘাটাল মাস্টার প্ল্যানের ফেলিয়ার এবং সেই কারণে 2024-এ রিজাইন দেওয়া সত্ত্বেও তাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি আবারও দলে নেন। তা সত্ত্বেও সেই মাস্টার প্ল্যান এখনো স্বপ্ন হয়ে আছে সেখানকার সাধারণ মানুষের। এছাড়া অনেকের মতে দেব টিএমসির ক্যান্ডিডেট হওয়া সত্ত্বেও অনেক সময় টিএমসি বিরোধী সিনেমা করেছে এবং অনির্বাণের ব্যানের মতো ঘটনাতেও প্রোটেস্ট করেছে। আর ঠিক এই কারণেই বাংলার বাকি দল বদলু অ্যাক্টররা আজ যেখানে তারকা থেকে হাসির পাত্র হয়ে উঠেছে, সেখানেই দেবের ফ্যানরা মূলত দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এক দল দেবকে এখনো সাপোর্ট করছে, আবার অন্য দল ঘাটালের উন্নয়ন না হওয়ায় তাকে গরুচোর গমচোর বলছে এবং এত বছর ধরে পার্টির সাথে যুক্ত হয়েও সামাজিক উন্নয়নে ব্যর্থ হওয়ার জন্য তাকে ফেল্ড লিডারও বলছেন অনেকে। আর তাই লাস্ট কয়েকদিন ধরে এসব দেখার পর আমার মাথায় কিছু প্রশ্ন আসে, যে যেখানে মিমি চক্রবর্তীও 2024-এ ইস্তফা দিয়েছিল, সেখানে দেব চেয়েও দল ছাড়তে পারলো না কেন? তাহলে কি সে কোনো ফেভার পেত দল থেকে? নইলে এতদিন যখন চুপ ছিলেন সবকিছু জেনেও, তাহলে হঠাৎ দলের হারের পর দল থেকে প্রেসার দিয়ে তাকে রিজাইন দিতে দেওয়া হয়নি সেসব বলে কি প্রমাণ করতে চাইছেন তিনি? আর যদি এতই প্রবলেম হচ্ছে, তাহলে এখন দল হারের পর রিজাইন দিয়ে দিক, তাই না? তাহলে কি দেব সত্যি পলিটিক্সের শিকার হয়েছেন, নাকি বাকিদের মতো সেও নিজের সুবিধা বুঝেই দল জয়েন করেছিল? আর এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে আজকের ভিডিওটা শেষ অবধি দেখুন। পাল্টিবাজি দেবেরও, মানে দেবও কি পাল্টি মারলেন? দেখুন, ঠিককে ঠিক বলার মতন সাহস থাকা ভীষণ দরকার, আর ভুলকে ভুল বলার মতনও সৎ সাহস থাকা। বাট আমার মতে তার এই পলিটিক্স জয়েন করা, দেন এত ব্যাকল্যাশ পাওয়া অ্যান্ড এসবের পর তার প্রেজেন্ট সিচুয়েশন নিয়ে জানার আগেই আমাদের এটা জানতে হবে যে এসবের শুরু কোথা থেকে হয়। কারণ আমরা সবাই জানি যে রাজনীতি জয়েন করার আগে তার কেরিয়ারটা বেশ ভালোই চলছিল, অ্যান্ড সে তার এত ভালো অ্যাক্টিং কেরিয়ার চলা সত্ত্বেও হঠাৎ করে কেন পলিটিক্স জয়েন করলো? আসলে দেব একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসা একটা ছেলে, যে ছোটবেলায় প্লেট ধুয়েছে, খাবার সার্ভ করেছে, বাবার কেটারিং এর বিজনেস সামলেছে। বাট সেই ছেলেটাই যে একদিন বাংলার বিগেস্ট সুপারস্টার হবে, এটা অনেস্টলি কেউ ভাবেনি। কারণ তার প্রথম সিনেমা অগ্নিশপথ ফ্লপ হওয়ার পর ইন্ডাস্ট্রি প্র্যাকটিক্যালি তাকে রিজেক্ট করে দিয়েছিল। তার ডেবিউ ছবি ফ্লপের পরেই ডিরেক্টরসরা ভাবতো যে এই ছেলেকে নিলে প্রডিউসারদের টাকা জলে যাবে, অ্যান্ড এখানেই দেবের কেরিয়ার শেষ হতে পারতো যদি সে সেই সময় এই একটা চেঞ্জ না করতো। আসলে দেবের প্রথম সিনেমা ফ্লপ হওয়ার পরে দেব এটা বুঝে যায় যে এখনো সে সম্পূর্ণ প্রিপেয়ার্ড নয়। তাই এরপর সে নিজের স্কিল ইমপ্রুভ করতে মুম্বাই ফিরে যায়, সেখানে ডান্সের ট্রেনিং নেয়, ফাইটের ট্রেনিং নেয়, অ্যান্ড নিজের অ্যাক্টিংকেও পলিশ করে। অ্যান্ড তারপরেই আসে তার সেই সময়ের কামব্যাক, যার কারণে এরপর আই লাভ ইউ, প্রেমের কাহিনী, চ্যালেঞ্জ, এরকম একটার পর একটা সিনেমা হিট হতে শুরু করে তার। অ্যান্ড সেই কারণেই যেই ডিরেক্টরসরা একসময় তার সাথে কাজ করতে অস্বীকার করছিল, এরপর তারাই দেবকে দিয়ে তাদের পরের ছবি করাতেই উঠে পড়ে লাগে। অ্যান্ড এভাবেই তার হিট ফিল্মের জার্নি চলতে থাকে, পরান যায় জ্বলিয়ারে, পাগলু, এরকম পরপর হিট সিনেমার মাধ্যমে। দেবের জার্নি নিয়ে ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করেছি, তাই সেটাও চেক আউট করতে পারো। এভাবেই তার হিট ছবির বহর দেখে তার কেরিয়ার গ্রাফটা ঊর্ধ্বমুখী মনে হচ্ছিল। বাট তার সেই ভালো সময় বেশি দিন স্থায়ী হলো না, কারণ এরপর তার এই একের পর এক হিট ছবির সাথেই 2014 সালে দেব পলিটিক্স জয়েন করলো। অ্যান্ড সেই থেকেই শুরু হলো তাকে ঘিরে ঘোর জল্পনা, কারণ সেই সময় সাধারণ মানুষের কেউই এটা তার থেকে এক্সপেক্টই করেনি। অ্যান্ড তারই আচমকা ডিসিশনে তার বিরোধিতা করতে শুরু করলো তার ফ্যানের একাংশ। আবার অনেকে ভাবলো যে দেবের মতো ভালো মানুষের পলিটিক্সে আসা খুবই প্রয়োজন ছিল, অ্যান্ড সে হয়তো সাধারণ মানুষের হয়ে কাজ করবে। অ্যান্ড সেই কারণেই তার নেতৃত্বে ঘাটাল মাস্টার প্ল্যানও অ্যানাউন্স করে দেওয়া হলো। অ্যান্ড এই ডিসিশনের পরে শুধু তার কেন্দ্রের মানুষেরাই নয়, বরং পুরো পশ্চিমবঙ্গের মানুষ দেবের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল। বাট তারা হয়তো এটা ভাবতে পারেনি যে এই প্রতিশ্রুতি আপাদমস্তক একটা মিথ্যে প্রতিশ্রুতি ছিল, যার কারণে সেদিন থেকে আজ অব্দিও সেই ঘাটাল মাস্টার প্ল্যান খাতায় কলমে একটা প্ল্যানই থেকে গেছে। আর তুমি এটা জানলে অবাক হবে যে 2014 সালে দেব ইচ্ছাকৃতভাবে পলিটিক্স জয়েনই করেনি। তাকে সেই সময় ক্ষমতায় থাকা নেতারা এক প্রকার জোর করেই দলে ঢুকিয়েছিল, খানিক ভয় দেখিয়ে, এবং এই আশায় যে তাকে দলে ঢোকালেই তার মুখ দেখে সাধারণ মানুষ সেই দলকে ভোট দেবে। আর এসব আমি আমার মন থেকে বলছি না, কারণ রিসেন্টলি কুনাল বোস, যাকে তোমাদের মধ্যে অনেকেই আই এম বোস নামেও চেনো, সে তার এক ভিডিওতে দেবের এই রিসেন্ট মুখ খোলা নিয়ে এবং দেবের পলিটিক্স জয়েন করা নিয়ে তার আর দেবের একটা পার্সোনাল কনভারসেশনের কথা বলে, যেটা ছিল এটা। হঠাৎ করে দেব আমাকে বলল, মহারাজদা কি ফেসে গিয়েছে। আমার কথা ভাবো, আমি কিভাবে ফেসেছি। তাই বললাম, তুমি সত্যি ফেসে গেছো? বলে মানেটা কি, মানে কি, মানে ফাঁসা চারাটাকে কি বলে? আমি যখন প্রথম জয়েন করি তৃণমূলে, তুমি জানো আমার সাথে কি হয়েছিল? আমাকে জোর জবরদস্তি তৃণমূলে জয়েন করানো হয়েছিল। আমি কতবার না বলেছি, সেখানে তিনি ফিরহাদ হাকিমের নাম বলেছেন, অরূপ বিশ্বাসের নাম উঠেছে,
এবং তিনি বলছেন যে আমাকে বারবার বিভিন্ন তৃণমূলের নেতাদের দিয়ে ফোন করানো হয়েছে, কিন্তু আমি রাজি হইনি, কিছুতেই রাজি হইনি। আমার ক্যারিয়ার রয়েছে, নষ্ট হয়ে যাবে আমি বলেছি, কারণ মানুষ আমাকে রাজনীতিবিদ হিসেবে পছন্দ করবে না, কারণ সবাই তো একই দলে বিশ্বাস করে না। সেখানে দাঁড়িয়ে আমি বারবার বলা সত্ত্বেও আমাকে জোর জবরদস্তি তৃণমূল সুপ্রিমো বাধ্য করেন আজকে রাজনীতিতে আসতে। আমার একদম ইচ্ছে ছিল না রাজনীতিতে আসা, কারণ আমি রাজনীতি বুঝি না, আমি রাজনীতি জানি না। আমার থেকে অনেক গুরুত্বপূর্ণ মানুষজন রয়েছেন যারা রাজনীতিটা করেন। শুধু যদি আমার ফেসকে বেস করে রাজনীতি করা হয় তাহলে কিন্তু সেটা অন্যায় হবে। অ্যান্ড এটা শোনার পরেই তোমার মতো আমারও দেবের প্রতি সহানুভূতি জন্মায় এবং মনে হতে শুরু করে যে হ্যাঁ, দেবই ঠিক বলছিল। অ্যান্ড সেই কারণেই তুমি যদি তোমার মগজে একটু জোর দিয়ে থাকো তাহলে তোমারও নিশ্চয়ই মনে পড়বে যে দেব লাস্ট কয়েক বছরে বেশ কয়েকটা সিনেমা করেছে যেগুলো তার দল বিরোধী ছিল, কিংবা দেবকে মানুষ আরো ভালোবাসা তখন দেয় যখন পুরো টলিউড ইন্ডাস্ট্রি অনির্বাণের ব্যান্ড নিয়ে চুপ ছিল, যাতে তাদেরও ব্যান্ড না করে দেওয়া হয়। সেই জন্য সেখানেই দেব টলিউডে অনির্বাণের ব্যান্ড নিয়ে বারবার বিভিন্ন ইন্টারভিউতে যেমন এই বিষয়ে নিন্দা করেছেন, তেমনই তাকে আনব্যান করার কথা জানিয়েছেন তৎকালীন মুখ্যমন্ত্রীকে। কোথায় তার মধ্যে আমরা যদি একে অপরকে ব্যান করতে শুরু করি, তাহলে আজকে কথার কথা বলছি, একটা অনির্বাণ আমার সাবজেক্ট নয়। আমার সাবজেক্ট হচ্ছে কিভাবে টেকনিশিয়ানদের ঘরে রোজগারটা বাড়াবো, কিভাবে প্রত্যেকটা মানুষ যেন কাজ করার সুযোগটা পায়। এছাড়া শুধু অনির্বাণের ব্যান্ড নিয়ে কথা বলাই নয়, যেখানে সেই সময় ডিরেক্টর বা প্রডিউসাররা মিঠুন চক্রবর্তী বা রুদ্রনীল ঘোষের মতো অ্যাক্টরদের নিয়ে কাজ করার সাহস দেখায়নি, কারণ তারা বিরোধী দলের প্রতিনিধি। সেই কারণে সেখানেই দেব রুদ্রনীল এবং মিঠুনের সাথে বেশ কয়েকটা ছবিও করেছেন। অ্যান্ড তার এই গার্ডস, তার এই দলের ঊর্ধ্বে গিয়ে ভাবা কিংবা তার এই অন্যায়ের বিরুদ্ধে প্রোটেস্ট করা দেখে সাধারণ মানুষ তাকে অনেক ভালোবাসা দিয়েছিল। অ্যান্ড সেটা শুধু সোশ্যাল মিডিয়াতে লাইক শেয়ার কমেন্ট করেই নয়, বরং তার ছবি বারবার হলে গিয়ে দেখেছে সবাই, কিংবা তার ছবিরই রেকর্ড টিকিট বুকিং করতেও দেখেছি আমরা, কিংবা তার 10 বছর পুরনো সিনেমার জন্য মানুষের মধ্যে পাগলামিও দেখেছি। অ্যান্ড এসবের ওপর কুণাল বোস তার সেই ভিডিওতে এটাও বলেন যে তার আর দেবের সেই ইন্টারভিউতে যখন কুণাল বাবু তাকে সৌরভ গাঙ্গুলি সেই সময় টিএমসি জয়েন করার জল্পনা নিয়ে তাকে জিজ্ঞেস করে যে তার মতে কি সৌরভ গাঙ্গুলি ফেসে গেছেন, তখন সেই প্রশ্নের উত্তরে দেব এটা বলে। কথা বলতে বলতে এমন একটা কথা বললেন দেব, যেটা শোনার পর আপনার মনে হতে পারে যে আজকে দেব যেটা বলছেন সেটাই কিন্তু প্রথমবার বলছেন না। আমি সেদিনকে সৌরভ গাঙ্গুলির একটা প্রসঙ্গ উত্থাপন করছিলাম। সৌরভ গাঙ্গুলি মানে কোথাও তৃণমূলের মধ্যে বা তৃণমূলের সঙ্গে যুক্ত হচ্ছে এরকম একটা প্রসঙ্গ, বা সৌরভ গাঙ্গুলি ফেসে গেছে এরকম একটা প্রসঙ্গ আমরা আলোচনা করছিলাম। হঠাৎ করে দেব আমাকে বলল, মহারাজদা কি ফেসে গিয়েছে? আমার কথা ভাবো, আমি কিভাবে ফেসেছি। অ্যান্ড দ্যাটস ইট। তার এই স্টেটমেন্ট শুনে সাধারণ মানুষের এটা বুঝতে বাকি থাকে না যে দেবকে ঠিক কি কারণে সেই সময় তার অনিচ্ছা সত্ত্বেও দলে ঢোকানো হয়েছিল। অ্যান্ড দেবের এই কথায় আরো শিলমোহর পরে বাংলা টিএমসির হারের পর তার একটা ভিডিওতে বলা তার কিছু কথার পর, কারণ তার সেই ভিডিওতে দেব ক্লিয়ারলি এটা বলে যে দেব যখন বুঝে গেছিল যে ঘাটালের মানুষকে এত বছর ধরে মিথ্যে আশ্বাস দেওয়া হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, অ্যান্ড আসলে সেটা কখনোই বাস্তবায়িত হবে না, তখনই সে 2024 সালে ইলেকশনের আগে তার পদ থেকে ইস্তফা দেন। অ্যান্ড তিনি এটাও বলেন যে তার এই রেজিগনেশনের পর মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তাকে আবারও নানানভাবে মিথ্যে আশ্বাস দিয়ে দলে রাখেন, বাট আজও সেই মাস্টার প্ল্যান খাতায় কলমেই রয়ে গেছে, সেটা আর বাস্তবায়িত হওয়ারই নয়। অ্যান্ড রিসেন্টলি টিএমসির হারের পর লাস্ট কয়েকদিনে এই কটা ঘটনার পর সোশ্যাল মিডিয়ার কারণে সবার সামনে একের পর এই ঘটনা আসার ফলে যেখানে বাকি বাংলার অ্যাক্টররা চাটন খাচ্ছে বা তাদের নিয়ে মিম তৈরি হচ্ছে, সেখানেই একমাত্র দেবই এমন একটা যে তার দলের হারের পরেও মানুষের ভালোবাসা পাচ্ছে। অ্যান্ড সবার মতে সে সেটাই ডিজার্ভ করে। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার পর তোমার যদি মনে হয় যে সে খুবই ইনোসেন্ট, তাহলে ভিডিওটা শেষ অবধি দেখলে তোমার সেই ধারণা বদলে যাবে, বিকজ এক হাতে তালি তো বাজে না, তাই না? তাই এসবের পাশাপাশি আমি কুণাল বোসের সেই ভিডিওর কমেন্ট বক্সে দেখতে পাই যে সোশ্যাল মিডিয়াতে সবাই বলছে যে পলিটিক্সের কারণে সে এতদিন মুখ বুঝেছিল, কারণ ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য এটা তাকে করতেই হয়েছে, অথবা দেব কখনোই পার্টির থেকে কোনো ফেভার বা কোনো সুযোগ সুবিধাও নেননি। অ্যান্ড এসব কমেন্টের বন্যা দেখে আমিও কাইন্ড অফ কনভিন্স হয়ে যাই। বাট এখন তুমি যদি একটু আনবায়াসড ভাবে ভেবে দেখো তাহলে তোমার বেশ কয়েকটা জিনিস একটু খটকা লাগবে, যার মধ্যে প্রথম হলো সে রাজনীতি জয়েন করলো কেন। কারণ দেখো, ইন্ডাস্ট্রিতে যেমন সোহম, বনি এদের মতো অ্যাক্টররা আছে, তেমনই ইন্ডাস্ট্রিতে জিৎ, প্রসেনজিৎ, আবির চ্যাটার্জি এদের মতো অভিনেতারাও আছে। অ্যান্ড আই হোপ যে তাদেরকেও অফার করা হয়েছে পার্টি জয়েন করতে, কিংবা তাদেরও বিভিন্নভাবে ভয় দেখানো হয়েছে কাজ না দেওয়ার, কারণ তারাও কেউ কেউ দেবের চেয়েও বড় একজন অ্যাক্টর, তাই তারাও জানতো যে পার্টি জয়েন না করলে তাদের কি কি ফেস করতে হবে। বাট দেখো, তা সত্ত্বেও তারা কিন্তু জয়েন করেন। আজও তারা নিজেদের চেষ্টায় যতটুকু করা সেটাই করে চলছে। অ্যান্ড হ্যাঁ, তাদের যে এই সময়কালীন কোনো বাধা বিপত্তি আসেনি সেটাও কিন্তু নয়, কারণ আমরা অতীতে বহুবার দেখেছি যে জিতের কিছু ছবি বাংলার বেশ কয়েকটা বড় বড় হল তথা কলকাতার সরকারি হলেও জায়গা করে উঠতে পারেনি
দেখায়নি এত বছরে, অথবা বোম্বাদার প্রায় কাজ পাওয়াই বন্ধ হয়ে গেছে, অথবা আবির অ্যাক্টিং এর থেকে বেশি অ্যাক্টিভ শো এর অ্যাঙ্কারিং এ, তাহলে তারা কি করে পারলো? এখন অনেকে বলবে যে তাকে প্রেশার দেওয়া হয়েছিল তাই সে করেছে। তাহলে এখানে আরেকটা প্রশ্ন ওঠে, আচ্ছা মানলাম যে তাকে জোর করে জয়েন করানো হয়েছিল, এন্ড তার সাথেও এত বছর ধরে এমন কিছু হয়েছে যেগুলোতে সে অন্যায় জেনেও প্রোটেস্ট করতে পারেনি বা ইচ্ছে থাকা সত্ত্বেও সেই বিষয়ে মুখ খোলেন, তাহলে তার কাছে অপশন ছিল পদত্যাগ করে সেখান থেকে বেরিয়ে আসা। হ্যাঁ জানি 2024 সালে সে পদত্যাগ করে দিয়েছিল, বাট তা সত্ত্বেও আবারও তৎকালীন সিএম এবং তার ভাইপো তাকে ভুলিয়ে ভালিয়ে আবারও দলে থাকতে এক প্রকার বাধ্য করে এবং সেই থেকে আজও সেই দলেরই নেতা সে। বাট তাহলে মিমি চক্রবর্তীও ঠিক সেই সময় তার আর পার্টির ভিশন অ্যালাইন হচ্ছিল না বলে পার্টি থেকে পদত্যাগ করেছিল, তাহলে তাকে আটকানো হলো না কেন? দ্যাট অলসো মিনস যে এই যে বলা হচ্ছে যে পার্টি থেকে কোনো সুবিধা পাননি, সেটা একেবারেই ভুল। কারণ একটু ভালো করে ভাবলে দেখবে যে তার ছবি বাংলা সবচেয়ে বেশি হল, বেশি শো পেয়ে এসছে এত বছর ধরে, তার ছবির প্রচারেও অনেক হেল্প নিয়েছে সে, এছাড়াও আরো অনেক সুবিধা নিয়েছে সে, এন্ড সেই কারণেই আই বিলিভ নেতারাও তাকে ভয় দেখাচ্ছে এন্ড সেও পার্টির এগেনস্টে যেতে পারেনি এতদিন। এন্ড এর থেকেও বড় কথা হলো এতদিন যখন এসব ভয় পেয়ে অবস্থার চাপে সে মুখ বন্ধ করে রেখেছিল, তাহলে হঠাৎ করে তার দল হারের পরে কেন ঘাটাল মাস্টার প্ল্যানের ফেলিয়ারের কথা অথবা তার দল ছেড়ে দেওয়ার পর তাকে জোর করে দল ঢোকানোর কথা বলে সে কি প্রমাণ করতে চাইছে? এতদিন যখন চুপ ছিলে তাহলে এখনো চুপই থাকো, তাহলেই হয়। এন্ড সেই কারণেই এখন দল হারের পর ভিডিওতে এসে এসব বললে মানুষ তাকে দল বদলু বললেও সেটাও কি খুব একটা ফেলে দেওয়া যায়? কারণ যদি মেনেও নি যে তাকে জোর করে পার্টি জয়েন করানো হয়েছিল, তবে সেও টাইম টু টাইম সেটার অনেক সুবিধা নিয়েছে। এন্ড এসব না হলেও এবার এত কিছু ফাঁস করার পরেও যদি সে পদত্যাগ করে দেয় তাহলেও হয়তো তার কথা কিছু অংশে মানা যায়, বাট আমার মতে এবারেও দল তাকে জোর করছে বলেই সে এড়িয়ে যাবে ব্যাপারটা। এন্ড ওই যে কথায় আসে না যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনই সমান অপরাধী, সেটা এই ক্ষেত্রেও প্রযোজ্য। আসলে সত্যি কথা বলতে আমি এসব বলছি মানে এমনটা নয় যে আমার সাথে তার পার্সোনাল কোনো শত্রুতা রয়েছে, আমি তাকে যথেষ্ট ভালোবাসি। তার এই হার না মানা মনোভাব, তার বাংলা সিনেমায় বরাবরই কিছু একটা করার খিদে, এই সমস্ত কিছুকে অনেক রেসপেক্ট করি, এন্ড সেটা তুমি আমার এই ভিডিওটা দেখলেও বুঝে যাবে, যেখানে আমি তার পুরো জার্নিটাকে এক্সপ্লেন করেছি। বাট আমার আর তার বাকি 5টা ভক্তের মধ্যে একটা ছোট্ট তফাৎ আছে, হয়েছে যে আমি তার অন্ধভক্ত হতে পারলাম না, এন্ড সেই জন্যই আমি তাকে আর ফ্যানদেরকে আমার তরফ থেকে সরিও বলতে চাই, কারণ আমি তো আর কোনো পার্টির সাথে যুক্ত নই, এন্ড সেই কারণেই ঠিকটাকে ঠিক আর ভুলটাকে ভুল বলার ক্ষমতাটা আমার এখনো আসে, এন্ড আশা করছি ভবিষ্যতেও থাকবে। এন্ড ট্রাস্ট মি, এই একটা কারণেই যেসব অ্যাক্টররা এত প্রেশার সত্ত্বেও পলিটিক্স জয়েন করেনি, তাদের প্রতি আমার ভালোবাসা আর শ্রদ্ধা অনেক গুণ বেড়ে গেছে। এন্ড দেবকে নিয়ে রিসেন্ট কয়েকটা নিউজে শুনলাম সে নাকি এবার ফাইনালি পলিটিক্স ছেড়ে বাংলাতে ভালো সিনেমা বানানোতে ফোকাস করবে। এন্ড ডিপ ডাউন আমরা সবাই জানি যে সেটা হবে না, বাট সত্যি যদি এটা হয় তাহলে ট্রাস্ট মি আমার থেকে বেশি খুশি কেউ হবে না, কারণ বাংলা সিনেমার এই ভরা ডুবিকে সে যেভাবে এই খারাপ সময়ও সামলেছে, ভালো সময়ও এর থেকেও ভালো সিনেমা উপহার দেবে, সেটাই আমার বিশ্বাস। তোমার এই বিষয়ে কি মতামত সেটা কমেন্ট বক্সে জানি। আর তুমি এটা জানলে অবাক হবে যে দেব ছাড়াও বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতে আরো অনেক অ্যাক্টররা আছে যারা 4th মে দল হারের পরেই দল বদল করে ফেলেছে। তাই সেই পাল্টিবাজ অ্যাক্টরদের ব্যাপারে জানতে হলে এখানে ক্লিক করে চলে আসো, তোমার সাথে আমার দেখা হবে ওখানে। টাটা।